আচ্ছা ভাই, আপনার তো রেকর্ডিং কোনো আপত্তি নেই? না না আপু, কোনো আপত্তি নেই। আচ্ছা ভাই, আপনার একাডেমিক অবস্থা যদি বলতেন, মানে ভর্তি পরীক্ষা দিচ্ছেন নাকি ভর্তি অবস্থায় আছেন? আপু আমি শুনতে পাই না, আবার কি বলবেন? জি ভাই, আপনি কি ভর্তি পরীক্ষা দিবেন নাকি হচ্ছে যে কোথাও ভর্তি অবস্থায় আছেন? না আপু, আমি এখনো ভর্তি হতে পারিনি এবং আমার এখন টার্মটা হচ্ছে অ্যাডমিশন দেওয়ার, তবে আমি অ্যাডমিশন দিতে পারছি না। আমার একটু হেলথ কন্ডিশনের জন্য এবং হচ্ছে ফিজিক্যালি তো অবশ্যই আমার অবস্থা খারাপ, এবং হচ্ছে আমি আর্থিকভাবে আমি মানে পিছিয়ে পড়া, এই জন্য আমি দিতে পারছি না অ্যাডমিশনটা। জি, জি। আচ্ছা ভাইয়া, আপনি একটু সৎভাবে বলতেন যে জুলাই আসার আগে আসলে আপনার পড়াশোনার অবস্থা কেমন ছিল? জুলাই আসার আগে আপু আমার একাডেমিক্যাল সার্টিফিকেট যদি আপনি দেখতে চান, আমি দেখাতে পারবো। আমি মানে নিজের কথা বলতে না, আসলে আমি ক্লাস টপার ছিলাম সবসময়, আমার একল ছিল। এবং আমি যখন কলেজ থেকেও মানে কলেজে যখন এসএসসি পরীক্ষা দিয়ে যখন বের হই, তখন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার হচ্ছে গোল্ডেন ছিল এসএসসি তে। কিন্তু আন্দোলনের আগে আমি কলেজে আমার খুব নাম ছিল ভালো স্টুডেন্ট হিসাবে। কিন্তু যখন আন্দোলনের পরবর্তীতে আমাদের ইন্টার পরীক্ষা তো আমাদের আন্দোলনের মধ্যখানেই হয়। হুম। তো আমি আসলে ওই ওই সময়টায় আমার একটু মানে পড়াশোনা থেকে সরে যাওয়া এবং আন্দোলনে যুক্ত হওয়া, এই জন্য হচ্ছে আমার রেজাল্টটা একটু খারাপ আসে। যেটা আমি আশা করেছিলাম সেই রেজাল্ট আমার আসেনি। তবে আমার আন্দোলনের আগ আগ পর্যন্ত আমার খুব ভালো একাডেমিক্যাল সার্টিফিকেট গুলো অনেক ভালো আছে এবং পড়াশোনা অনেক ভালো ইয়ে ছিল, তো কত গ্রোথ ছিল। আসছে আপনার, মানে বর্তমানে রেজাল্ট মানে কেমন আসছে? এইচএসসি আমার রেজাল্ট? আমার এইচএসসি রেজাল্ট ছিল 4.17। আচ্ছা, তাও ভাইয়া এটা ভালো রেজাল্ট, তুলনামূলক। অনেকে তো পাসও করতে পারেনি, যে অবস্থা ছিল। আচ্ছা ভাইয়া, যদি একটু বলতেন জি যে আপু। আসলে আপনার আঘাতে মানে কি ধরনের আঘাতটা পেয়েছেন এবং এখন কি অবস্থা, যদি পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু যদি বলতেন। আচ্ছা, তো আমি হচ্ছিল আমাদের বন্ধুদের সাথে আমি যখন আন্দোলনে যাই, প্রথম দিন যখন যাই, লাস্ট যখন আমি যখন আহত হই সেটা হচ্ছিল 28 তারিখে খুলনাতে। জিরো পয়েন্টে একটা গোলাগুলি শুরু হয়ে যায়, পুলিশরা ছাত্রদেরকে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তখন আমাদের ভার্সিটির কিছু আপুরা এবং বিএল কলেজের আপুরা যখন গল্লামারি ব্রিজটা পার হয়ে যায় ভার্সিটির দিকে যেতে লাগে, তখন হচ্ছে পুলিশরা আক্রমণ করে ছাত্রদের উপর। হ্যাঁ, তখন হচ্ছে যে আমরা মেয়েদের উপরে অনেক বেশি মানে পূর্ণভাবে পুলিশ আসে। যখন আমরা ছেলেরা ছিলাম, যে ছাত্রগুলো, আমরা সবাই যে মেয়েদেরকে বাঁচানোর জন্য, শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য আমরা পুলিশদেরকে এখান থেকে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু পুলিশদের ওইটা সব থেকে বেশি খারাপ লাগে যে আমরা মানে আমরাও চলে গেছি, এই জন্য পুলিশরা প্রথমবার লাঠি দিয়ে একটা বাড়ি দিতে মেয়েদের উপরে। আমি তখন দুইজন আপুকে সরিয়ে নিয়ে আসতে যাই, ওই হাতে আমার বাড়িটা লাগে। লাগার পরে আমি জাস্ট মানে ব্যথাতে আমি কথা বলতে পারছিলাম না। যখন আমি কথা বলতে পারছি, তখন আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন মেয়েদের গায়ে হাত দিচ্ছেন। উনি সেই অ্যাগ্রেসিভ মুডে আমাকে আরো পরপর 3টা বাড়ি দিল মোটা লাঠি দিয়ে আমার ডান হাতের অনামিকা আঙুলটা, মানে ওই যেখানে ছিল হাড়টা রয়েছে হাতে, একদম হাড়টা ঝুলে পড়ছে। আমি তখন দেখছি এবং আমার আশেপাশে সবাই দেখছে, মানে আমি দেখে তখন আমার হাতটা সম্পূর্ণ শিথিল হয়ে গেছে ব্যথায়। সবাই আমার তখন মাথা ঘোরাচ্ছিল এবং বমি আসছিল, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। তখন ওই আপুরা সহ ভাইয়েরা সহ আমাকে একটা দোকানে আমি তখন সাথে সাথে মাথা ঘুরে পড়ে যাই। আর তখন আমি জানি না, যখন আমার মানে জ্ঞান ছিল না, তো যখন আমার জ্ঞান ছিল না, তখন আমি ওই দোকানে বসলাম। আমাকে ছেড়ে পরবর্তীতে আমার একটা বন্ধু, আমি তো বেসিক্যালি আন্দোলনের শুরু থেকে আমি বাসা থাকতে পারিনি, কারণ আমার বাসা থেকে অনেক ধরনের প্রেশার আসছিল যে তুই যদি আন্দোলনে যাস তুই আমাদের বাসায় আসতে পারবি না। তো আমি মানে ওটা না শুনে আমি আসলে আমার বন্ধুর বাসায় যেয়ে থাকা শুরু করি। তো আমার বন্ধু ওদের বাসাতে নিয়ে যায়, যেদিন আমি আহত হই। নিয়ে যাওয়ার পরে আমি অনেক জায়গায় চিকিৎসা করার চেষ্টা করি, কিন্তু তখন খুব মানে রেয়ার ছিল চিকিৎসা করার জন্য, মানে সরকারি মেডিকেল গুলো ছাড়া প্রাইভেট হসপিটাল গুলো সবই মানে ধরতে গেলে বন্ধ ছিল, চিকিৎসা করতে চাচ্ছিল না। তো আমার যে বন্ধুর বাসা, ওই বাসাটা হচ্ছিল একটা আমাদের যে মেয়র খুলনাতে, তার বাড়ি এলাকা ছিল। তো আমরা ওই এলাকাতে যাওয়া আসা খুব আমার রিস্কের মধ্যে ছিল, এবং আমার এই ফ্রেন্ডের মা বাবা খুব মানে একদম ঠান্ডা প্রকৃতির মানুষেরা, খুব ভয় পাচ্ছিল। তো আমার তখন আর চিকিৎসাটা নেওয়া হয়নি। আমি তখন ওই ছিল বরফ দিয়ে যা ছিল আশেপাশে, তখন ওগুলো আমি খেয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করছিলাম। কিন্তু আমার তখন ব্যথা কমছে, মানে মোটামুটি ব্যথা যখন কমছিল, কিন্তু আমার হাত ফুলে উঠছিল। হাতে একটা সময় পুজ জমে যায় এবং একদম কোন পর্যন্ত হাতটা ফুলে ওঠে এবং রক্ত জমাট হয়ে যায়, থাকা থাকা মানে চাকা চাকা রক্ত জমাট হয়ে যায়, দেখে বোঝা যাচ্ছিল। পরে হচ্ছে আমি কোনোভাবে মানে ওইটা চিকিৎসা করাতে পারিনি।
আমার হাতটা তখন শুকাতে শুরু করে, মানে ফোলা থাকে, শুকানো শুরু করে। আমি কিন্তু বরফ রেগুলার দিচ্ছি, কিন্তু আমি আন্দোলন হাতটা কাপড় দিয়ে বেঁধে আমি মোটামুটি ভাবে আন্দোলনে বের হতে পারছি আশেপাশে এলাকা যতটুকু যাওয়া যায়। পরে হচ্ছে যে আমি যখন আমাদের 4 আগস্টে আমি ডাক্তার 3 আগস্টে আমি ডাক্তার দেখানোর সুযোগ পাই। একজন প্রাইভেট মেডিকেল, একটা মেডিকেল আছে, উনি ওখানে ডাক্তার বসছেন, উনি ওইখানে আমি দেখানোর সুযোগ পাই। তখন আমার এক্সরে করে জানা গেল যে আমার হাতে ওই আমার ওই যে নার্ভ গুলো আছে, উনি একটা মেডিকেল টার্মে কি এটা ভাষা বলার সেটা মনে নেই। উনি বলছেন যে আমার যে নার্ভ গুলো আছে এই নার্ভ গুলো একটা সময় শুকিয়ে যাবে যদি আমি অপারেশন না করতে পারি তাৎক্ষণিক। কিন্তু আপু আমার মানে তখন হয়তো বা ভাগ্য খারাপ যে আমার মানে ফ্যামিলি আর্থিক অবস্থা ততটা ভালো না, প্রায় 25,000 টাকার মতো তখন লাগবে আমার এটা ম্যানেজ করতে পারিনি, এবং আমার কাছে অত টাকা ছিল না, তাই আমি আর অপারেশনটা করিনি। আমি হাতটা ওইভাবে রেখে দিয়েছিলাম, শুধু পেন কিলার খেয়ে ব্যথা কমাতাম। পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলে যখন চিকিৎসা নেই, ঢাকা মেডিকেল থেকে একই কথা বলে যে আপনি অপারেশন করেননি, তাই আপনার হাতের অবস্থা এই হচ্ছে, আপনি একটা অপারেশন করতে হবে। ঢাকা মেডিকেল থেকে আমাকে এটা বলে। কিন্তু আমি তখন আর অপারেশনটা করাইনি, কারণ আমার বাবার তখন অপারেশন করার মতো সুযোগ ছিল না। আমি অনেক জায়গায় চেষ্টা করেছি, যে বড় ভাইদের কিন্তু বলে ভাইয়া চেষ্টা ঢাকা করেছিলাম। মেডিকেলে তো শুনলাম যে অপারেশন ফ্রি হওয়ার কথা আপনাদের, সেটা কি? না আপু, আমি ঢাকা মেডিকেলে কোনো ফ্রি অফ চিকিৎসা মানে শুধুমাত্র ডাক্তার যে দেখেছেন ওটা ফ্রি পেয়েছি, এবং আমাকে সত্যি কথা বলতে উনি আমাকে যে মেডিসিন গুলো লিখে দিয়েছেন আমি কিছুই পাইনি, শুধু গ্যাসের ওষুধ ছাড়া এবং প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ সরকারি ঢাকা মেডিকেল থেকে পাইনি। বাকি যা চিকিৎসা করা লাগছে সব মানে বা যা ওষুধ কেনা লাগছে আমার সব বাইরে থেকে কেনা লাগছে। আমি ওষুধগুলো নিয়ে গিয়েছিলাম ফার্মেসি, মানে ওই ঢাকা মেডিকেল ফার্মেসিতে, কিন্তু তারা বলে দিয়েছিল এই ওষুধ অ্যাভেলেবেল নেই, এই ওষুধ অ্যাভেলেবেল নেই। তো আমি তখন থেকে আমার ওষুধ কিনে অল্প অল্প ওষুধ কিনে কিনে নিচ্ছি, এবং ওই ওষুধগুলো আমি কোন জায়গা থেকে ওষুধ কিনছি। এবং আমার হাতে একটা বেল্ট দিয়েছিল, এই বেল্ট পর্যন্ত আমার বাইরে থেকে কেনা লাগছে, যে বেল্টের দাম 1600 টাকা। তখন আমি একা একটা ছেলে ঢাকায়, যে ফ্যামিলির কোনো সাপোর্ট নেই, আমি বিভিন্ন জায়গা থেকে আমি মানুষের বড় ভাইদের কাছে টাকা চেয়েছি, আমি চিকিৎসা করিয়েছিলাম। পরবর্তীতে একটা সময় আমি হাল ছেড়ে দিই, ব্যথা যখন এখন পর্যন্ত কালো অবস্থায় আছে একদম, টোটাল হাতটা কালো, এবং ওই যে অনামিকা আঙ্গুলটা এবং মধ্যমা আঙ্গুলে কিছু একটা লিকুইড জমা হয়ে রয়েছে, এটা আমি এখনো অপারেশন করে বের করতে পারিনি। আর এই অনামিকা আঙ্গুলটা আমি নাড়াতে পারি না, প্রচুর ঝিঝি ধরে যায়। আমি কিছুক্ষণ আগে পড়ে মানে লিখে উঠছি, কারণ আপু আমি তো অ্যাডমিশন ন্যাশনাল ভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছি, কিন্তু ন্যাশনাল ভার্সিটিতে 100টা তো টিক চিহ্ন পূরণ করতে হয়। তো 100টা টিক চিহ্ন পূরণের জায়গায় আমি যখন 30টা টিক চিহ্ন পূরণ করে ডান হাত দিয়ে যখন প্রেশার দিছি, আমার হাতটা এত ঝিঝি ধরে গেছে, স্যার এসে জিজ্ঞেস করছে তোমার হাতের সমস্যা কি, তুমি লিখতে পারছো না, মানে তুমি করতে পারছো না কেন? তো আমি এই জন্য পড়াশোনাটা করতে পারছি না। এখন যখন মানে আচ্ছা পড়ছি ভাইয়া, আমার আপনি ইচ্ছা তাহলে আছে সেকেন্ড ভর্তি টাইমে পরীক্ষা দেওয়ার সময় এক্সপিরিয়েন্সটা যেটা বললেন যে 100টা এমসিকিউ দাগাতে অবজেক্টিভ গিয়ে পূরণ করতে পারবো। আপনি কয়টা দাগাতে পারলেন? আপু আমি টোটাল দাগিয়েছি 72টা দাগিয়েছি। মানে আপনি দাগাতে পারছিলেন না আপনার হাতের পেইনের কারণে? একটা সময় এসে আমার হাতটা মানে নীল রগ দাঁড়ায় গেছে, এবং আমি ওই হাত নাড়াতেই পারছিলাম না। তাহলে হাত নাড়াতে পারছিলেন না। আহ যেহেতু আহ আর আমি হচ্ছে আপনি একটু বলি, আমার সেটা হচ্ছে যখন আমি রাতে ঘুমাই, আহ একটু যখন মানে একটা হাতটা একটু বেমরে পড়ে যায় বা মানে সচলভাবে থাকে না, তখন হচ্ছে এই আঙুলটা রক্ত জমাট হয়ে মানে বোঝা যায় একদম কালো কালো থোকা থাকা রক্ত জমাট হয়ে যায়। এই অবস্থায় বর্তমানে আঙুলটা আছে। মানে আপনার হাতের মধ্যে থোকায় থোকায় রক্ত জমাট বেঁধে যায়? জি, এখন পর্যন্ত রক্ত জমাট আছে, আর আমার কালো হয়ে আছে হাতটা। আর টোটাল হাতটা ধরে ঝিঝি ধরে যায়, টোটাল ডান হাতটা ধরে ঝিঝি ধরে যায় যখন আচ্ছা ভাইয়া, আহ, যেটা হচ্ছে যে এটার কারণে আসলে আপনার মানে ব্যক্তিগত জীবন, যেটা বললেন যে হাতের কারণে আপনি হাত কাটতে পারছেন না, যদি একটু আরেকটু যদি বিস্তারিত বলতেন আপনার মানে দৈনন্দিন জীবন থেকে শিক্ষা জীবনে আসলে আপনার কি কি সমস্যাগুলো এখন হচ্ছে, যেহেতু আপনি ডান হাতটা ব্যবহার করতে পারছেন না? একদমই আপু। আপনাকে তো আমি প্রথমেই বলেছি যে আমার জি জি। বাবা হচ্ছে আমার মানে ফ্যামিলিগত খুব আর্থিকভাবে আমরা অসচ্ছল। তো আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, তো ইন্টার পরীক্ষার পরপরই কিন্তু ছেলেদের একটা প্রেশার আসে যে ফ্যামিলিকে দায়িত্ব নিতে হয় বা একটা কাজ করতে হয়। তো আমার ফ্যামিলি তো ঠিক ওরকম ব্যতিক্রম কিছুই না। আমার ফ্যামিলি রেগুলার আমাকে মানে বলছে যে তুই একটা কাজ কর, কিন্তু আমি একটা জায়গায় যেয়ে বারবার ফেসে বেঁধে যাচ্ছে যে আমি তো হাতটা নাড়াতে পারি না, আর ডান হাত দিয়েই তো মূলত আমরা মানে বেশি শক্তি পাই। তো ওই হাতটা যদি অচল হয়ে যায় আপু,
সব জায়গায় আমার আসলে মানে বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোনো ধরনের কাজও শিখতে পারছি না বা কাজও করতে পারছি না, এবং আমি তো লেখাপড়া করতেই পারছি না। আপনাকে বললাম যে আমি হাত দিয়ে লিখতে পারছি না। তো আমি এই অবস্থা বর্তমানে আছি যে আমার পারিবারিক দিক থেকে, আমার ব্যক্তি লাইফ দিক থেকে, এবং হচ্ছে আমার পড়াশোনার দিক থেকে আমি টোটালি একদম মানে আসলে আমি কি করবো এই ডান হাতটা নিয়ে? হাতটা মানে থেকেও না থাকার মতো একটা অবস্থা। বুঝতে পেরেছি ভাইয়া। আহ, আচ্ছা ভাইয়া, যখন যেহেতু ভর্তি মানে আপনি যেহেতু ভর্তি ইচ্ছুক বা ইউনিভার্সিটির ভর্তি ইচ্ছুক যেহেতু, ভাই আপনি কি এর আগে মানে কোথাও কোথাও কি অ্যাপ্লাই করেছেন বা ভর্তির পরিকল্পনা করেছেন? দেখো, আমি অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, কিন্তু অ্যাপ্লাই করতে আমি কিছু সমস্যা ফেস করি। সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় আমি আপনাদের জানেন যে আমার হাতে খুব ব্যথা। আমি তো লিখতে পারি না ঠিক মতো, অনেক বেশি লিখতে পারি না। আমি লিখতে পারি অল্প, কিন্তু বেশি লিখতে পারি না। কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে গেলে আসলে তো রিটেন সাইডও লিখতে হয়, মানে হুম, অবজেক্টিভও হুম। পূরণ করতে হয়। তো আমি তখন যখন অ্যাপ্লাই করতে যাই, তখন আমি জাস্ট ওইটা ভেবেই আমি আবার পিছিয়ে সরে আসি। আমার ফ্যামিলির অনেক স্বপ্ন ছিল যে আমাকে একটু, মানে আমি যেহেতু ভালো, আমার ব্যাকগ্রাউন্ড হুম, হুম, হুম। ভার্সিটিতে পড়বো। আমার সায়েন্স নিয়ে পড়ারও একটা উদ্দেশ্য ছিল যে আমি মেডিকেলে যাব। কিন্তু আসলে আমার ওই জায়গাটা থেকে যখন আমি অ্যাপ্লিকেশন করতে যাই, তখন আমাকে ভাবায় যে আসলে আমি কি পারবো কিনা ভার্সিটির এই যে একটা কম্পিটিশন, আমি লিখতে পারবো কিনা। তখন আপু আসলে আমি আর অ্যাপ্লিকেশনটা করিনি। আর যে বর্তমানে যে কম্পিটিশনটা ভার্সিটিতে লিখিতভাবে আছে, আমি তো লিখিতভাবে করতে পারি না। তো এর জন্য আপু আমি আর অ্যাপ্লিকেশনটাও করিনি ভয়তে, এবং আমার আর হয়ও নি আমার অ্যাপ্লিকেশনটা করা। অ্যাপ্লিকেশনই করতে পারেননি আসলে, যেহেতু না, আপনি আমার ওই জায়গাটা থেকে। যেহেতু ভর্তি পরীক্ষাতে ইয়ে করতে পারবেন না আর কি। জি, জি, তো জি। আপনার কাছে মনে হচ্ছে যে মানে এই ভর্তি প্রক্রিয়াটা আসলে আপনার জন্য কঠিন হয়ে গিয়েছে। জি আপু। আচ্ছা ভাই, আপনি কি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যে আমার এই অবস্থা, আমার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, বা এই ধরনের কোনো যোগাযোগ কি ইউনিভার্সিটির সাথে করতে পেরেছিলেন? বা এই আপু আমি, জি, জি, আমি হচ্ছে খুলনাতে আমাদের যারা এই যে আমাদের হয়েছিল তাদেরকে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, মানে স্বাস্থ্য সেল গঠন করে দেওয়া হয়েছিল, যে তাদের যে কোনো সমস্যা তারা তাদের সাথে কথা বলবে। আপু আমি ননস্টপ জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে আমাদের খুলনায় যারা দায়িত্বপ্রাপ্ত ছিল প্রত্যেকের সাথে আমার মোটামুটি ভাবে পরিচয় ছিল, মানে আমি চিনতাম তাদেরকে ফেসবুকের মাধ্যমে হোক, যেটা বলে গেছি যে ভাইয়া আমি এই সমস্যাটা ফেস করছি, তো আমার জন্য কি ধরনের সুযোগ সুবিধাটা আছে আমাকে তো জানান। তাদের জায়গা থেকে কখনো আমি কোনো ধরনের হেল্প পাইনি। ইভেন জুলাই ফাউন্ডেশনে বারবার করে আমাকে বলা হয়েছে যে আপনি আপনার তথ্যগুলো দেন, আমরা কাজ করব। জুলাই ফাউন্ডেশনকে আমি প্রতিনিয়ত তথ্যগুলো দিয়ে গিয়েছি, এবং আমার যে মেডিকেল সার্টিফিকেট, তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আপু। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো ধরনের কোনো সহযোগিতা পাইনি এখন পর্যন্ত। আচ্ছা ভাইয়া, জুলাই থেকে পান নাই, বা আপনি কি ওই যে ভর্তি পরীক্ষার জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগটা পান নাই? মানে মনে হয় না যে অ্যাপ্লাই কর মানে যোগাযোগ করা যাবে এরকম কিছু? না, আমরা তো জানি না যে এরকম যোগাযোগ করা যায় কিনা। আমাদের তো এটা অজ্ঞতা, আমাদের আমরা তো জানি না যে সে যোগাযোগ করে কোনো সুযোগ সুবিধা পাবো কিনা। কারণ আমি এটা মনে করি যে আপু, একটা আমরা যেটা যেভাবে মানুষ হয়েছি যে অ্যাপ্লিকেশন করবো, পরীক্ষা দেবো, টিকলে টিকলে, না টিকলে না টিকলে, কিন্তু হুম। আমরা যে যোগাযোগ করে যে আমার সমস্যাটা যে আমি বলবো বা আমার সমস্যার জন্য যে আলাদা কোনো সুযোগ সুবিধা আমার তারা দিবে, এটা আপু আমার সাথে জানাই নেই। আর এবং আমি মনে করি আপু এটা অবশ্যই আমাদের জন্য আমাদের বলতে যারা এরকম আহত তাদের জন্য হওয়া উচিত ছিল, কিন্তু আমি এটা পাইনি। অনেক জায়গায় আর কি ওয়েভার দেওয়া হচ্ছিল, প্রাইভেটে বা ইয়েতে ওয়েভার দেওয়া হচ্ছিল, ইয়ে দেওয়া হচ্ছিল। যাই হোক ভাইয়া, আচ্ছা তাহলে আপনি যোগাযোগও করতে পারেননি এবং এই প্রক্রিয়াটা আপনাকে সহজ মনে হয়নি যে আপনি যোগাযোগ করতে পারবেন, বা জানা ছিল না না আপু, আপনার? এটা সহজ তো মনে হবেই, হয়নি আমার কাছে যে এটা আদৌ কি করা সম্ভব কিনা, এটা আমরা অজ্ঞতা, আমাদের সহজ মনে হয়নি এই প্রক্রিয়াটা। আদৌ সহজ মনে হয়নি। আচ্ছা ভাইয়া, আপনাকে কি মানে এই যে আপনার পড়াশোনার যে জার্নিটা, যেমন দুই ধরনের কথাবার্তায় আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বাবা মা বলতেছে আর পড়াশোনা করা লাগবে না, ঠিক আছে শেষ। আবার অনেক সময় দেখা যাচ্ছে জি। ফ্যামিলি বলতেছে যে যা হয়েছে হয়েছে, শুরু করো, আবার আবার চেষ্টা করো, কিছু একটা করার জি। চেষ্টা করো, পড়াশোনা করার চেষ্টা করো। তো আসলে আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ডস, আপনার যে সমাজটা আছে আশেপাশে, তারা আপনার প্রতি কেমন আচরণ করতেছে এখন? পজিটিভ নাকি নেগেটিভ? আচ্ছা আপু, আমি আমি যদি এক কথায় বলি যে পজিটিভলি নেগেটিভ ভাবে আচরণ করতেছে কেন, আমি আপনাকে বারবার করে একই কথায় বারবার আসে যে আমার ফ্যামিলি একটু মানে পুরো ফ্যামিলি। তো হুম, তাদের সবসময় একটা ইচ্ছা ছিল, আন্দোলন আগ পর্যন্ত যতদিন আমি আমার হাতে আঘাত
হয়ে যতদিন না পড়েছি ততদিন আমার ফ্যামিলির একটা স্বপ্ন ছিল যে আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমার ছেলেটা ভালো ভার্সিটি হোক বা একটা ভালো মেডিকেল হোক, পড়ে ও একটা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা একটা ভালো একটা সাবজেক্টে যাবে। কিন্তু যখন আপু আন্দোলনটা হলো, আমার ফ্যামিলি থেকে তখনই আশাটা সরে গেল, কারণ আপু আর যখন আশাটা ভেঙে যায় তখন আমার সবকিছু মানে ভালো থাকে না। তখন হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে আমি একটু নেগেটিভ কথাগুলো, ওই যে যেটা বলি যে নেগেটিভ বলতে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, এখন পড়াশোনা দিয়ে আর কিছু হবে না, তুমি নিজেকে একদম বিকলাঙ্গ করে ফেলছো, এই হাত দিয়ে তুমি তুই বা কতদূর বা আগাবা। Just এই কথাগুলো এখনো শোনা। হুম হুম। আর দ্বিতীয়ত আপা আরেকটা বিষয় আমি আপনাকে শেয়ার করি, আমরা যখন আন্দোলনের সময় একদম তো মাঠে ছিলাম, আমাদের একটা ফিজিক্যাল জায়গা থেকে যেভাবে আমরা আহত হয়েছি, ঠিক আমরা মেন্টালিও খুব বেশি ট্রমাটাইজ হয়ে গেছিলাম। কারণ আপু আমাদের কখনো আমরা ওরকম আন্দোলন দেখিনি বা ওরকম মারামারি বা ওরকম খুন খারাপি দেখিনি। যে জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটছিল, আমাদের মেন্টালিটি একদম মানে অন্যরকম হয়ে গিয়েছিল, আমরা আসলে নিতে পারছিলাম না। ইভেন এখন পর্যন্ত আমি আমার সব মেডিকেল সার্টিফিকেট গুলো আছে, আমি সাইকিয়াট্রিস্টও দেখিয়েছি। আমি এই ঝামেলার পর থেকে আমি এমডিডি মানে মেজর ডিপ্রেশনে চলে যাই। পরে আমি ওসিডি রোগে হয়তো বা ভাইয়া জানেন যে ভাইয়া যদি একটু ওসিডি বলতেন রোগটা। ভাইয়া, মেন্টাল যে ফ্যাক্টর গুলা বললেন, মেন্টাল যে সমস্যাগুলো বললেন যে ওসিডি, জি, ওসিডি ওসিডি, এমডিডি। আচ্ছা, এমডিডি তে আমি আক্রান্ত হই, ওসিডি তে আক্রান্ত হই। মেজর এবং ডিপ্রেশন, হচ্ছে আমার প্যানিক। ওসিডি কি বলেন, এমবিডি, এমডিডি। এমডিডি। এবং হচ্ছে আপু আমি প্যানিক ডিসঅর্ডারে ভুগছি এখন, আন্দোলনের পর থেকে, যে আমি অল্প শব্দ শুনলেই খুব প্যানিক হয়ে যাচ্ছি, বা কেউ যদি চিল্লে ওঠে আমি খুব প্যানিক হয়ে যাচ্ছি, আমি মানে স্বাভাবিক নেই আগের মতো। তো এই এই এইটা এই নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন ভাইয়া, এই যে মেন্টাল যে আপনার ট্রমাটা যাচ্ছে, এটা থেকে যদি আরেকটু ভাইয়া বলতেন। আচ্ছা আপু, আমি একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে যে আমার সাথে রেগুলার যে ঘটনাগুলো ঘটছে, আমি আপনাকে একটু জানাই রাখি যে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন করি, আমার একটা নিজের সংগঠন আছে, আমি তাদের ইয়ুথদের নিয়ে কাজ করছি খুলনাতে। তো আপু আমি ইয়ন ভলেন্টারি অ্যাওয়ার্ডও পাই 2022 সালে, মানে আমাকে জাতিসংঘ। আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু খুব ভালো একজন ভলেন্টিয়ার এবং সমাজের জন্য কাজ করি, এবং আমি খুব নর্মাল ভাবে কাজ করি। যখন আমার এই আন্দোলনের পরপরই যখন আমি মেন্টালি ট্রমাটাইজ হয়ে যাই, আমি আসলে ধরতে পারছিলাম না যে আসলে আমি কেন এরকম উত্তেজিত হয়ে যাচ্ছি, আমি কেন এত ভয় পাচ্ছি, আগুন দেখলে ভয় পাচ্ছি, পানি দেখলে ভয় পাচ্ছি, কেন এরকম আমার সাথে কেন হচ্ছে। তখনই আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে মানে করি। তখন সে আমাকে জানায়, জিজ্ঞেস করে তুমি কি রিসেন্ট মানে কোনো এমন কোনো ঝামেলার মধ্যে পেয়ে গেছো কিনা। তখন আমি তাদেরকে যখন জানাই যে হ্যাঁ আমি আন্দোলনের সময় এরকম আমার সাথে হয়েছে, তখন তারা আসলে আমাকে আইডেন্টিফাই করে যে আমি আন্দোলনের যে ঝামেলাগুলোর জন্য আমার এনডিডি, ওসিডি, তারপর হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, এইগুলোতে আমি আক্রান্ত হই। মেজর লেভেলের আমি হচ্ছে ওসিডিতে আক্রান্ত হয়ে যাই। তারপরে তারা আমাকে বিভিন্ন ধরনের ওষুধ দেয় এবং কাউন্সিলিং এর জন্য আমাকে কিন্তু বলে যে আমার তো মেজর অবস্থা হয়ে যায়, আমাকে কাউন্সিলিং নিতে বলে। কিন্তু আবার কাউন্সিলিং এর যে চার্জ এবং যে টাকাটা, এটা আমার ফ্যামিলি বের করতে পারেনি, কিন্তু আমি কাউন্সিলিংটা নিতে পারিনি। তবে ওষুধের দামটা কম ছিল, ওষুধটা আমি নিজের টাকা দিয়ে কিনে যতদিন চেষ্টা মানে পেরেছি এবং খেয়েছি। আপু এরপরে হচ্ছে যখন আমি মোটামুটি একটু সুস্থ, কিন্তু আপু এই যে মানসিক রোগগুলো ওসিডি আপনারা জানেন যে একটা ডায়াবেটিসের মতো রোগ, যে এই রোগটা কখনো সারে না। আমি হচ্ছে যে এখন পড়াশোনা ঠিক আমি মাথায় ধরে রাখতে পারছি না, যেমন আমি হাত দিয়ে লিখতে পারছি না, ঠিক আমি পড়াশোনার মাথায় ধরে রাখতে পারছি না। আমি যখন আপনার সাথে কথা বলছি আমি কিন্তু খুব উত্তেজিত হয়ে যাচ্ছি, এই কথাগুলো যখন মনে পড়ছে আমার খুব মানে ভিতরে ভয় কাজ বুঝতে করতেছে, আমি পারছি যদি ভাইয়া। আবার সেই শিশুর ফিরে। হ্যাঁ। তো আপু এরকম আমার সাথে এরকম হচ্ছে যে রেগুলার আমি বাবা মার সাথে আমি ঠিক মতো ব্যবহার করতে পারছি না, যে অল্প কথা যদি বাবা মা আমাকে ভালোর জন্য বলে আমি খুব উত্তেজিত হয়ে যাই, খুব প্যানিক হয়ে যাই। তো এইভাবে আমার। জি ভাইয়া। জি আপু। আচ্ছা ভাই, আজান শেষ হোক, এরপরে বলি কথা জি হবে। জি, ঠিক আছে আপু।
আচ্ছা ভাইয়া, এখন যদি আসলে আপনার কাছে জানতে চাওয়া হয় যে আসলে আপনি একাডেমিক্যালি যদি আপনাকে কোনো ধরনের হেল্প করা যায়, সেটা ক্লাসরুম থেকে শুরু করে কনটেন্ট মানে পড়ার বিষয় বা যে ভর্তি পরীক্ষার যে সিস্টেম বা পরবর্তীতে যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়বেন সেখানে যে সিস্টেম, এগুলো নিয়ে যদি আপনার জি। কোনো আহ মনে হয় যে আমার এই জিনিসগুলো এখন দরকার, এগুলো থাকলে ভালো হবে, আপনার মনে হয় কি কি সাপোর্ট দিলে আপনার জন্য ভালো হবে? আচ্ছা, সেটা হচ্ছে আপু, আমি আপনার এটা বলে বললাম যে আমি একটু মেন্টালি আমরা যে ডিসঅর্ডারে ভুগছি। এখন হুম, আমাদের যে নর্মাল শিক্ষা যে বিষয়টা, ওই বিষয়টা কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো না। আমার মতো যারা মেন্টালি ট্রমাটাইজড হয়ে আছে, হুম, তারা কিন্তু নর্মাল ভাবে যে শিক্ষার্থীগুলো পড়াশোনা করবে ওইভাবে করতে পারবে না। তো তাদের জন্য এমন কোনো ভাবে একটা মানে কারিকুলাম তৈরি করা বা তাদের জন্য এমন কিছু তৈরি করা যাতে তাদের সহজ হয়ে যায়। এবং দেখেন, এই যে ভার্সিটি অ্যাডমিশনের সময় আপু অনেক পড়াশোনা করা লাগে এবং অনেক ধরনের ক্রাইটেরিয়া ফলো করা লাগে। কিন্তু আমরা যারা এরকম এবং হচ্ছে যারা আমরা একটা মানে ডিসঅর্ডারে ভুগছি, তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল মানুষের মতো যে বিষয়গুলো পালন করা বা বিষয়গুলো যে ভেবে চিন্তে পড়াশোনা, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। তো আমাদের জন্য যদি কিছু নতুন কিছু বা অ্যাড করা হয় বা একটু কারিকুলাম, যে অনেকগুলো বই পড়া লাগছে, সেই বইগুলো যদি না হয়, একটা মানে এমন কোন সিস্টেম করা যায় যে আমরা এরকম একটা বইয়ের মাধ্যমে আমরা পড়লে হয়তো বা আমাদের জন্য আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের যে ভার্সিটি লাইফে যখন আমরা উঠবো বা আমরা ক্লাস করবো, তখন যে ক্লাসটা যে নর্মাল সবার মতো যে ক্লাস নেবে, আমরা কিন্তু ট্রমাটাইজ যারা বা আমাদের এরকম মেন্টালি যারা সমস্যা হয়ে গেছে, তারা আপু আসলে আমরা ক্লাসগুলো কিন্তু ওইভাবে মানে গ্রহণ করতে পারবো না বা ওইভাবে আমরা কিন্তু পড়াশোনা করতে পারবো না। তো আমাদের জন্য যদি এমন বা এমন কোনো যদি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়, আহ যাতে আমরা খুব সহজভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো এবং আমাদের লক্ষ্যটা পূরণ করতে পারবো, তো আমার মনে হয় যে আমরা ঠিক মতো পড়াশোনা করতে পারবো। আচ্ছা ভাইয়া, কোনো ধরনের কি যেহেতু আপনার হাতের সমস্যা, এই ক্ষেত্রে কি আপনার কোনো ধরনের টেকনোলজিক্যাল হেল্প করলে কিন্তু কোনো সুবিধা হবে কিনা? হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের তো আমি তো কেবলমাত্র একবার তো দিতে পারি না। আমার ইচ্ছা আছে আমি পরের বার ভার্সিটি অ্যাডমিশন দিব। তো সেই ক্ষেত্রে আমি তো মাত্র 70টা 100টার মধ্যে 70টা অবজেক্টিভ দাগাতে যেয়ে আমার অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে। তো আমি তো একা মানে আমার তো লেখা তো মুশকিল, মানে লেখা তো ভাবতে পারিনি যে আমি লিখে আসবো। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আমি পরীক্ষা দিতে যে, যেমন প্রতিবন্ধীদের জন্য যে সিস্টেমটা আছে, যারা লিখতে পারে না তাদের জন্য, বা অনেকে আছে যে হাত না যাদের নেই, তারা পড়াশোনা করতে, যে প্রক্সি হিসাবে যে একজন যায়, হুম, 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 রাইট, আমাদের রাইট। ক্ষেত্রে যদি ওরকম যদি একটা কোনো সিস্টেম করা যায় যে আমরা যারা হাতে আহত বা আমাদের যারা আমি হাতে লিখতে পারছি না, তো তাদের জন্য যদি একটা কোনো প্রক্সি সিস্টেম যদি থাকে, যে এখন তো বাংলাদেশের টার্মে যেটা আমি যতটুকু জানি যে শুধুমাত্র যাদের হাত নেই বা এরকম নেই তাদের জন্য মানে প্রক্সির ব্যবস্থা করা যায়, বা অসুস্থ অনেক বেশি অসুস্থ ভাইয়া, ওটা প্রক্সি বলতে, প্রক্সি তো যখন আপনি থাকবেন না, অন্য কেউ যে পরীক্ষা দিবে ওটা প্রক্সি, আর যখন আপনার সাথে কেউ পরীক্ষা দিবে সেটা রাইটার আর কি ভাইয়া। আপনি কি রাইটারের এক্স্যাক্টলি, কথা বলতেছেন? আহ, যে আমি রাইটারের কথাই হ্যাঁ, বলছি, হ্যাঁ মানে ভাইয়া, আমার সাথে যাবে, আপনার যে সাথে আমার লেখাটা সে লিখে দেবে, আমি সাথে থাকবো আপনি সাথে এরকম। লিখবে, এই তো মানে আপনি জি, মুখে আর বলবেন সে লিখবে। যে আমি মুখে বলবো সে লিখবে, আমি এটা বোঝাতে চেয়েছিলাম। তো জি সেই ভাইয়া। ক্ষেত্রে যদি এমন কোনো আমাদের জন্য আমরা আমরাও নর্মাল মানুষের মতো, সাধারণ মানুষের মতো পরীক্ষা দিই, সাধারণ শিক্ষার্থীদের মতো পরীক্ষা দিতে পারবো ভালোভাবে, এবং আমরা মনে হয় মানে মেডিকেল বলেন বা ভার্সিটি বলেন, এরকম ভালো ভালো জায়গায় আমরা করতে পারবো। আচ্ছা ভাইয়া, যেটা বললাম যে কোনো টেকনোলজিক্যাল সাপোর্ট কি আপনার প্রয়োজন মনে হচ্ছে এখন? যে টেকনোলজিক্যাল সাপোর্ট ভাইয়া অনেক ধরনের হয়, যেমন আমি যদি একটু বলি যে যারা হচ্ছে ব্লাইন্ড তাদের জন্য টেকনোলজিক্যাল সাপোর্ট ধরেন মুখে মুখে এক্স্যাক্টলি। মুখে বললে লেখাটা উঠবে এরকম ধরনের সাপোর্ট হতে পারে, কারণ তারা তো লিখতে পারে না জি, আসলে, তারা ব্লাইন্ড। তাদের তো চোখে জি, দেখতে পায় না, লিখতে পারে, তখন তারা মুখে যেটা বলে সেটা হচ্ছে স্ক্রিনে উঠে যায়, মানে টেক্সট টু স্পিচ যেটাকে বলে। তো এই ধরনের ভাইয়া আরো টেকনোলজি আছে। আপনার কি মনে হয় এই ধরনের কোনো হ্যাঁ, টেকনোলজি পেলে আপনার সুবিধা হবে? জি আপু, আমার মনে হয় যে অবশ্যই টেকনোলজিক্যাল সাপোর্ট অনেক প্রয়োজন। কারণ আপু, এই যে আমি যেটা বললাম যে আমরা একজন সহকারী নিয়ে যাবো পরীক্ষা দিতে, কিন্তু ওই সহকারীটা আমাদের কতদিন, আমরা কতদিন একটা সহকারী নিয়ে পরীক্ষা দেবো? যদি আমাদের যদি এমন কোনো টেকনোলজি হয় যেটা আপনি যারা অন্ধ বা যারা মুখে বললে তাদের হচ্ছে ওই কাজটা মানে বই পড়াটা, এরকম কাজটা তারা করতে পারে। আমাদের যদি এমন কোনো টেকনোলজিক্যাল সাপোর্ট থাকতো যে আমরা যারা যেই ধরনের আহত হয়েছে, যেমন আমি আমার হাতের কথা বলি, যদি একটা সময় আমার হাতটা অকার্যকর হয়ে যাবে, আমার হাতটা আমি একদম মনে করেন অন্য মানুষের মধ্যে যাদের হাত নেই তাদের মতো আমি হয়ে যাবো, তখন তো আমার তখন আমার সম্ভাবনা একজন সাথে নিয়ে যেয়ে ওরকম পরীক্ষা দেওয়া বা কিছু করা। আচ্ছা ভাইয়া, যেটা বললেন যে আপনি টেকনোলজিক্যাল সাপোর্ট পেলে আসলে একটা লং টার্ম একটা সুবিধা পাবেন।
ওই জি তুলনায় আপু। আচ্ছা ভাইয়া, এখন আপনি বলেন আপনি মানসিক ভাবে কোনো সহযোগিতা চান কিনা? মানে কেমন সহযোগিতা চান যে ইউনিভার্সিটি থেকে বা স্বাস্থ্য থেকে? আচ্ছা, মানসিকভাবে তো আপু আমরা যখন ফিজিক্যালি কিছু সাপোর্ট যখন পাবো তখন আমরা নিজেরাই একটু মানসিকভাবে অনেকটাই স্যাটিসফাই থাকবো। তারপরে আমাদের আরেকটা মানসিক সাপোর্ট হচ্ছে যেটা, দেখেন ইউনিভার্সিটি যখন ওঠে একটা স্টুডেন্ট, তখন তো তার রেগুলার ক্লাস করতে হয়, মানে বা রেগুলার যেতে হয়। তো ওই যাওয়াটা আমাদের যখন পসিবল হবে না, তো একটা নিয়ম তো থাকেই। তো আমাদের যদি জন্য এমন কোনো সিস্টেম করা যায়, আমরা অনলাইনে হোক বা অফলাইন, আমরা অনলাইনে হোক আমরা যদি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি, তো আমাদের একটা ওই যাতায়াত যে সমস্যাটা ওটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মেন্টালি যে সাপোর্ট আমাদের জন্য যদি কোনো একটা কাউন্সিলিং সেন্টার করা হয়, মানে একটা ভার্সিটিতেই থাকলো কাউন্সিলিং সেন্টার, যেখানে যে আমরা আমাদের কাউন্সিলিং নিতে পারবো, যেটা সবসময় অ্যাভেলেবেল থাকবে, এমন যদি কোনো একটা সেন্টার তৈরি করা হয় ভার্সিটিতেই, তাহলে আমাদের মনে হয় আমরা একটু মানে আমাদের মেন্টালি সাপোর্টটা পাবো অনেক ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া, তো আসলে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাসেসমেন্ট যে পদ্ধতিটা, যেটা নিয়ে আপনি অলরেডি বললেন যে আপনার জি। রাইটারের সিস্টেমটা থাকলে ভালো হয়, এছাড়া আরো কোনো পরিবর্তন কি দেখতে চান কিনা? সরি আপু, আমি আপনার কথাটা বুঝতে পারলাম, আবার কি বলবেন প্রশ্নটা? কি ভাইয়া, যেটা বললাম আহ বিশ্ববিদ্যালয়ের যে অ্যাসেসমেন্ট সিস্টেমটা, যে ভর্তি পরীক্ষা যে সেটা তো আপনি বললেন যে আপনার জন্য ঠিক ছিল না, তো সেখানে একটা পরিবর্তন করলেন, আপনি টেকনোলজিক্যাল সাপোর্ট বা রাইটারের মাধ্যমে পরীক্ষা দিলে আপনার জন্য সুবিধা হতো। জি জি এছাড়া জি। অন্য কোনো ধরনের পরিবর্তন আসলে আপনার জন্য সুবিধা হতো বলে মনে করেন কিনা, বা আরো কোনো চেঞ্জ জানতে চান কিনা? জি আপু, আর একটা বিষয় সেটা হচ্ছে যে অন্যরা যারা পরীক্ষা দিচ্ছে, নর্মাল যারা সাধারণ শিক্ষার্থী, তাদের যে সময়টা দেওয়া হয় আর আমাদেরকেও তো সেম সময়টা দেওয়া হবে। এমন যদি হতো যে আমাদের জন্য একটু বাড়িয়ে সময় দেওয়া, আমাদের কথা বিবেচনা করে একটু যদি একটু মানে বেশি সময় দিয়ে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগটা করে যদি করে দিত, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কারণ আমরা তো আর নর্মাল স্টুডেন্টদের মতো নিজের হাতে লিখতে পারবো না, বা আমরা ওইভাবে তো নর্মাল না ওদের মতো। তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে একটু যদি ওরকম সময় যেত, জি ভাইয়া বলেন, শুনছি। হ্যাঁ আমাদেরকে যদি ওরকম একটু সময়টা একটু আমাদের জন্য আমাদের কথা বিবেচনা করে যদি একটু সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে হয়তো বা আমাদের জন্য একটু সুবিধা হবে, মানে আমাদের জন্য সুবিধা হবে। জি ভাইয়া, ভাইয়া যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার জন্য আসলে একটা ইনক্লুসিভ ইউনিভার্সিটি আসলে আপনার নজরে কেমন হওয়া উচিত, যেখানে হচ্ছে সবাই আসলে প্রবেশ করতে পারবে? আপু আমি আপনার কথা বুঝতে পারি না, আবার একটু বলবেন? জি ভাইয়া, একটা ইনক্লুসিভ ইউনিভার্সিটি যেখানে হচ্ছে সবাই যার যার অসুবিধা সুবিধা সব নিয়েছে, পড়াশোনা করতে পারছে। তো এমন ইউনিভার্সিটির কল্পনা আসলে আপনি কেমন দেখতে চান আসলে? আমি এমন একটা ইউনিভার্সিটি দেখতে চাই, সেটা হচ্ছে যে আপু, আহ, আমার একটা মানে আমি মানুষ বান্ধব, অর্থাৎ আমরা যারা আহত হই বা আহত না হই, সুস্থ মানুষ যারা আছে, মানে সুস্থ এই শিক্ষার্থী, প্রত্যেকেই জানি নিজের মতো করে এখানে পড়াশোনাটা যেন কোনো প্রেশার না হয়ে একটা এমন ভাবে মানে শিক্ষা ব্যবস্থাটা থাকা, যে তারা জানি মানে সুন্দরভাবে নিজের মতো করে আয়ত্ত করে পড়াশোনা করতে পারে। সেকেন্ড হচ্ছে যেটা, আম, আমি এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে হচ্ছে আমি আমার সুযোগ সুবিধাটা আমি সম্পূর্ণভাবে পাই। সেটা যেমন আমি আপনাকে বললাম যে আমরা তো রেগুলার ক্লাসে উপস্থিত নাও হতে পারি, মানে আমাদের যে শারীরিক কন্ডিশন, আমাদের জন্য যদি এমন সিস্টেম হয় যে স্যাররা যে রেগুলার ক্লাসগুলো করে, এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে দুই হাতের কাজই থাকে, অনেক সময় আঁকাকির কাজ থাকে, বা অনেক সময় অনেক কাজ থাকে যেগুলো আমরা করতে পারি না, বা অনেক সময় লেকচার যেগুলো স্যাররা ক্লাসে দিবে, তো এমন হতে পারে যে আমাদেরকে জন্য যদি তারা আগে থেকে অনলাইন ভাবে পিডিএফ যদি সেই লেকচার গুলো যদি পিডিএফ এ দিয়ে দেয়, বা আমাদেরকে জন্য যদি এমন কোনো আলাদা কারিকুলাম থাকে ভার্সিটিতে, যে আমরা আমাদের মতো করে ওই পড়াশোনাটাকে যদি আয়ত্ত করতে পারি, তাদের যদি তারা পরিকল্পনা করে এমন একটা কারিকুলাম তৈরি করতে পারে, এরকম একটা আমি ভার্সিটিতে মানে আমার ভার্সিটির স্বপ্ন যে আসলে আমি জানি আমার পড়াশোনাটা করে, কারণ সবারই তো ইচ্ছা ভালো একটা জায়গায় পড়াশোনা করে মানে একটা ভালো জায়গায় যাওয়ার। কিন্তু দেখা যাচ্ছে যে যারা সাধারণ শিক্ষার্থী, তারা খুব ভালোভাবে নিজেদের পড়াশোনাটা করতে পারছে এবং নিজেদের মতো করে পড়তে পারছে, কিন্তু যারা আমার মতো যারা আহত, যারা অসুস্থ, তারা তো ঠিক মতো পড়াশোনা করতে মানে ওইভাবে তাদের মতো কম্পিটিশন দিয়ে পড়াশোনা করতে পারবে না। তো তাদের জন্য কিছু সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো যদি থাকে, তাহলে আমার মনে হয় যে একটা ভার্সিটিতে আমিও সবার মতো সাধারণ শিক্ষার্থীদের মতো পড়তে পারবো। জি ভাইয়া, ভাইয়া যদি এই যে এত কথা বললেন ভাইয়া, যদি মানে পলিসি মেকার যারা আসলে যারা নীতি নির্ধারক বা ইউনিভার্সিটি যারা লিডার, যারা ইউনিভার্সিটি পরিচালনা করে, তাদের জন্য তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।
আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে যে আমরা দেখি যে নীতি নির্ধারকরা সবসময় তারা শিক্ষার্থীদের কথা অনেক সময় না শুনে তারা এক একটা নীতি প্রণয়ন করে, এরা শিক্ষার্থীদের জন্য অনেক মানে দুষ্কর হয়ে যায়। তো আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছ থেকে শোনা, এবং বিশেষ করে যারা আমার মতো আহত শিক্ষার্থী বা যারা আমার মতো অসুস্থ, এই নীতি নির্ধারকদের এই শিক্ষার্থীদেরকে তাদের একটা কোনো কমিটির মাধ্যমে বা হোক বা একটা ওয়ান টু ওয়ান কথা মানে সেশনের মাধ্যমে হোক, তারা যিনি আমাদের যিনি বিভিন্ন সমস্যাগুলো মানে শোনে এবং তারা যিনি সেইভাবেই ভার্সিটির নীতি নির্ধারক তো সম্পূর্ণ বিষয়গুলো দেখে, একটা নীতি প্রণয়ন করে। তো সেই ক্ষেত্রে তারা যিনি এমন নীতি প্রণয়ন করে যেটা আমাদের মতো আমাদের বান্ধব জন্য একটা নীতি প্রণয়ন করে, যাতে আমরা যিনি সুরক্ষিতভাবে ভার্সিটিটা মানে পড়াশোনা করতে পারি। জি ভাইয়া। আমাদের অংশগ্রহণটা তাদের সাথে থাকে। আচ্ছা ভাইয়া, কোনো বিশেষ ব্যবস্থা যদি থাকতো এই ভর্তি পরীক্ষার জন্য, কোনো বৃত্তি হোক বা হচ্ছে যদি কোটা আন্দোলনটা ছিল কোটা সংস্কারের জন্য, মানে কোটা বিরোধী তো আন্দোলন ছিল না, কোটা সংস্কারের জন্য আন্দোলনটা ছিল, যেহেতু আপনাদের অবস্থা এখন মানে একটা বিশেষ অবস্থায় আছেন, এই অবস্থায় আসলে কোনো বৃত্তি বা কোনো বিশেষ ব্যবস্থা বা কোনো কোটা থাকলে কি আপনাদের ইউনিভার্সিটি যাওয়ার হারটা কি বাড়তো কিনা, আপনার কি মনে হয় এখানে? আচ্ছা আপু, আমার হচ্ছে মেইন কথা হচ্ছে এটাকে আমরা যদি বলি যে হ্যাঁ অবশ্যই আমাদের জন্য একটা সুযোগ থাকা দরকার, এটাকে আমরা কোটা বলবো না। কেন কোটা বলবো না? কোটা তো আমরা জানি একটা আমাদের এটা যারা মানে উপকার ভোগী সবসময় এটা নিয়ে উপকার পাবে বিভিন্ন জায়গায়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটাকে আমরা যদি কোটা না বলে সুযোগ একটা কার্ড বলি, বা যদি এইটা বলতে পারি, যেমন আমি এই কার্ডটা শুধুমাত্র এই এই জায়গাটায় আমি শুধু নিজে ব্যবহার করতে পারবো, আমার মানে পারিবারিক কেউ ব্যবহার করতে পারবে না, এই সুযোগটা কেউ নিতে পারবে না। বলতে চাচ্ছেন যেমন যে আমি আপনাকে যেটা বললাম। জি সেই আপু। হচ্ছে ব্যবহারটা করবে বা পরিবারের কেউ আসলে ব্যবহার করবে না। আপু আপনার কথা শোনা যাচ্ছে না তো। জি ভাইয়া, আপনি যেটা বললেন যে কোটা না বলে আসলে যার অসুবিধা সেই ব্যবহার করবে, অন্য ফ্যামিলির কেউ ব্যবহার করবে না আসলে, এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? আপু কথা শোনা যাচ্ছে না আপনি আপু। আচ্ছা ভাই, আমি আবার করছি। আপনি বলতে চাচ্ছিলেন যে কোটা না বললে এমন একটা কার্ডের ব্যবস্থা করা যেখানে যে যার অসুবিধা সেই শুধু ব্যবহার করতে পারবে। একদমই আপু, একদমই এইটাই আমার কথা, যে এমন একটা কোনো কার্ড থাকবে যেটা শুধুমাত্র যারা আহত হয়েছে তারাই শুধুমাত্র ওই কার্ডটা ব্যবহার করে, তারাই শুধুমাত্র সুযোগ সুবিধাগুলো যতটুকু দরকার সেই সুযোগ সুবিধাগুলো তারা পাবে। তার অনুযায়ী সুযোগ সুবিধা পাবে আর কি। জি ভাইয়া। জি। আপনি যদি আর কিছু যোগ করতে চান এই পাশাপাশি। আর যোগ করতে চাই, যদি সুযোগ হয় আপু, আপনার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, আমি যেখানে কথা বলি না কেন একটাই কথা বলি যে আমরা যারা স্টুডেন্টরা এই আন্দোলনে ছিলাম, অবশ্যই আমরা চিন্তা করেছিলাম যে একটা সুন্দর মানে বাংলাদেশ দেখার জন্য, এবং আমরা সেই কথা মানে সেটা ভেবেই কিন্তু আমরা রাজপথে নেমে গিয়েছিলাম। যেখানে আমাদের থাকার কথা ঘরে এবং পড়াশোনা করার কথা, সেখানে আমরা পড়াশোনা বাদ দিয়ে আমার মতো ইন্টার পরীক্ষা যারা দিচ্ছিল মানে এইচএসসি পরীক্ষা, তারা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু মাঠে নেমে গিয়েছিল, কারণ আমরা দেখছিলাম যে একটা অনৈতিক কাজ হচ্ছে বা একটা অবিচার হচ্ছে, তখন নেমে গিয়েছিলাম। কিন্তু এখন যখন আমরা আহত হয়ে ঘরে বসে আছি, আমরা যারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না, একাডেমিক্যালি লাইফে যদি বলি, তো আমাদের সাথে অনেক বড় একটা ইনজাস্টিস করা হচ্ছে। যদি এই যত দ্রুত সম্ভব যদি আমাদের সাথে মানে আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা যদি করে দেওয়া হয়, আমাদের পড়াশোনা যদি নষ্ট না হয়, তাহলে আমি মনে করবো আমাদের সাথে জাস্টিস হবে এবং সঠিক কাজটা হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আপনাদেরকে নিয়ে কাজ করছেন বা থিসিস করছেন বা যাই কোনো কাজ করছেন না কেন, জি যদি ভাইয়া। কোনো সম্ভব হয় নীতি নির্ধারকদের কাছে যদি একটু পৌঁছে দেওয়া যায় যে আমাদেরকে নিয়ে যত দ্রুত সম্ভব একটু কাজ করুক এবং আমাদের যেন ভবিষ্যতে নষ্ট না হয়, এই বিষয়টা নিয়ে তারা খেয়াল রাখে। এই আর কি। জি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার ধন্যবাদ। ফ্যামিলির সঙ্গে কথা বলা যাবে?